রকেটে না? আচ্ছা, মুক্তিবেগের বিষয়টা বেশ ভালো, গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমরা পাবা হইল মহাকর্ষ অভিকর্ষতে, ক্লিয়ার। এখানে তোমরা অতটা বেশি পাবা না। মুক্তিবেগ এমনি নর্মালি আমরা যেটা একটু বলি সেটা হলো যে কোনো বস্তুকে যদি তুমি ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে সেটি আর তোমার ভূপৃষ্ঠে ফেরত আসে না, এই মহাশূন্যের আকর্ষণ কাটিয়ে সে চলে যায়, অসীমে চলে যায়, এটাকেই বলা হয় মুক্তিবেগ। কোনো বস্তুকে যেমন পৃথিবীর আকর্ষণ বা মহাকর্ষ বল, তার সীমানা কি? অসীম। তাই কোনো বস্তুকে এমন ভাবে তুমি নিক্ষেপ করলা সে সীমানা পর্যন্ত পৌঁছেলো, পৃথিবীও তাকে টানতেছে। এখন সীমানা থেকে টেনে পৃথিবী তাকে নিজের কাছে আনতে পারতেছে না, তারপরে সে বেগ নিয়ে যাচ্ছে। এই যে বেগটা, যে বেগে তুমি নিক্ষেপ করলা, এই বেগটাকেই মুক্তিবেগ বলে। এখন তোমার যদি এরকমের হয় যে তুমি সে মনে করো যে রুমে বসে আছো, তোমার সেই রুম থেকে তুমি কোনো একটা বস্তুকে তুমি ছুঁড়ে দিবা, জানালা খোলা আছে, জানালা থেকে মনে করো তুমি ফেলে দিবা। এই তোমার রুমটাই হলো একটা বাউন্ডারি। এখন রুম যদি একটা বাউন্ডারি হয়, এই রুম থেকে যদি তুমি একটা কোনো বস্তুকে ছুঁড়ে রুমের বাহিরে ফালাতে চাও, তাহলে তুমি কত বেগে নিক্ষেপ করবে? এখানে কিন্তু একটা বিষয় আছে, মুক্তিবেগ কোনটাকে বলা হবে? যে কোনো বেগকেই মুক্তিবেগ বলা যাবে না। এই মার্কারটাকে আমি ছুঁড়ে জানালা থেকে যদি ফেলতে চাই, তাই এটা একদম জানালার ঘা ঘেঁষে নিচে পড়তে পারে। তার থেকে একটু বেশি বেগে নিক্ষেপ করলে জানালা থেকে একটু দূরে যেয়ে পড়তে পারে, আরো বেশি বেগে নিক্ষেপ করলে আরো বেশি দূরে যেয়ে পড়তে পারে। তাই এই তিন ক্ষেত্রেই কিন্তু মার্কারটা এই জানালা থেকে রুমের বাহিরেই পড়ে গেছে। তাই তিনবার কিন্তু তুমি তাকে একই বেগে ছুড়ে দেও নাই, তুমি কি তিনবারই তাকে আলাদা আলাদা বেগে ছুড়ে দিছো না? একই বেগে কিন্তু তুমি ছুড়ে দেও নাই, তুমি আলাদা আলাদা বেগে ছুড়ে দিছো। তাই এই তিনটে বেগেই সে পৃথিবী মানে তোমার রুমটা থেকে বাহিরে চলে গেছে। এটার যে কোনো ব্যক্তি তুমি মুক্তিবেগ বলতে পারবা। মুক্তিবেগ কোনটাকে বলবা তিনটের ভিতরে? ওই সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে রুম থেকে সে বাহিরে পড়ে, অর্থাৎ একদম জানালার গা ঘেঁষে সে বাহিরে পড়ে, সেই বেগটাই হবে মুক্তিবেগ। তুমি 2 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, 3 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, 4 মিটার/সেকেন্ড বেগেও নিক্ষেপ করলা। তাই 2 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে জানালার গা ঘেঁষে পড়ে, 3 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে একটু দূরে যেয়ে পড়ে, রুমের বাহিরেই পড়তেছে। 4 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে আরো একটু দূরে যেয়ে পড়ে। তাই তিনটে বেগে কিন্তু পৃথিবীর বা এই তোমার রুমের বাহিরে যেয়ে পড়তেছে, অর্থাৎ রুমের বলয়টা অতিক্রম করে বাহিরে পড়লো। তাই মুক্তিবেগ ওইটাই, যেটা হইলো তোমার এই রুমের বলয় কাটিয়ে চলে যাচ্ছে, সে এই রুমটাকে যদি পৃথিবী মনে করি তখন। তাই এখন মুক্তিবেগ মানে সে মুক্ত হয়ে যাবে, রুমের ভিতরে সে আর থাকতেছে না। তাই এই জন্য তোমার এই তিনটে বেগেই সে মুক্ত হচ্ছে, কিন্তু এই তিনটে বেগকেই মুক্তিবেগ বলা যাবে না। তাই মুক্তিবেগ যদি এরকম হয়, অসংখ্য মুক্তিবেগ আসতে পারে। এই জন্য মুক্তিবেগের সংজ্ঞায় ওই শব্দটা উল্লেখ করতেই হয় যে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে, সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে সে অসীমে চলে যাবে।
ওই বেগটাকেই আমরা মুক্তিবেগ, তখন তাকে আর পৃথিবীতে ফেরত আনা সম্ভব না। এটা রাশিমেলা আছে, এটার উপরে অনেক কাজ আছে, সেটা মহাকর্ষ অভিকর্ষতে দেখবো, জাস্ট সংজ্ঞাটা আপাতত দেখে নাও। আচ্ছা, তাহলে এখানে মুক্তিবেগের বিষয়টা তাহলে ওখানে দেখলাম। আর তোমার ভিতরে যে বিষয় আছে, এখন আমরা গতদিন যে পর্যন্ত পড়েছি তার ভিতরে এরপরে আছে নিউটনের গতিসূত্রের মধ্যে সম্পর্ক। তাহলে এই গতিসূত্রগুলো জাস্ট একটু পড়বা, এগুলো নিয়ে এত হামরি এত বেশি আসে না, জাস্ট এমসিকিউর জন্য। এখান থেকে সৃজনশীল কোশ্চেনের অত বেশি ই নেই, প্রয়োজন নেই। তারপরে তোমার ওই যে 231 পৃষ্ঠা একটা উদাহরণের অঙ্ক আছে, এই অঙ্কটা কি করতে পারছো? যে 5 কেজি ভরের একটি হাতুড়ি 5 মিটার উঁচু একটি পেরেকের উপর আপতিত হলো এবং 1/20 সেকেন্ডে স্থির হলো, পেরেকের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এই অঙ্কটা করতে পারছো কিনা? স্যার এই অঙ্কটা পারছি, কিন্তু স্যার এই যে এখানে যে বলটা বের করছে 1000 নিউটন, ওইখানে স্যার ওই 1000-এর সাথে 5 × 4 9.8, মানে ওই হাতুড়ির ওজনটাও যোগ হবে না স্যার? হ্যাঁ, হাতুড়ির ওজনটা ও যোগ হবে কিনা। ব্যবহার কথা ছিল হ্যাঁ না স্যার। স্যার? হ্যাঁ, তা এখানে তারা কি করছে? তারা কি হাতুড়ির ও- ওজন যোগ করে নাই? স্যার হাতুড়ির ওজন যোগ করা হয় না। আচ্ছা, তুমি আগে অঙ্কটা পড়ে দেখো। এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে যে 5 কেজি ভরের একটি হাতুড়ি 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর আপতিত হলো এবং 1/20 সেকেন্ডে স্থির হলো, পেরেকের উপর প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে। তাই পেরেকের উপর প্রযুক্ত বল যেহেতু স্থির হয়ে গেছে, এই সময় ভরবেগের পরিবর্তন কত? তাহলে তোমার যে মূল কনসেপ্ট সেটা কি মূলত? এখানে মনে করো তোমার একটা পেরেক আছে, এরকম একটা পেরেক আছে, এইটা হলো তোমার ভূমি, মাটি, এটা হলো এখানে রাখা আছে। এখন বলা হয়েছে যে এটা পড়ছে হলো 5 কেজি ভরের একটি হাতুড়ি 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপরে এসে পড়ছে। তাহলে এখানে এরকমের হয়তো একটা হাতুড়ির আছে, হ্যান্ডেল আছে, এখান থেকে 5 মিটার উপরে, তাহলে যখন পেরেকের উপরে এসে পড়ছে, তাহলে 5 মিটারটা কোন জায়গা থেকে? এটা কি ভূমি থেকে? 5 কেজি ভরের একটি হাতুড়ি 5 মিটার উঁচু থেকে পেরেকের উপর পড়ছে, তাহলে যেহেতু পেরেকের উপরে পড়ছে, 5 মিটার উপর থেকে এসে পেরেকে পড়ছে, পেরেকের মাথা থেকে, খেয়াল করে দেখো, পেরেকের মাথা থেকে এই হাতুড়ি যেখানে অবস্থান করতেছে, এই যে উচ্চতা, এইটা হলো তোমার 5 মিটার। এইটা, তাহলে হাতুড়িটা এসে এই পেরেকের মাথার উপর পড়ছে, পড়ার সাথে সাথে পেরেকটা কি করবে? যেহেতু এই অংশটা বেশ সুচালো, তাহলে এই পেরেকটা তোমার মাটির ভিতরে ঢুকে গেল। মনে করো যে এরকমের একটা অবস্থায় এতখানি মাটির ভিতরে ঢুকে গেছে। তাই এই যে এতখানি ঢুকে গেল, তাহলে হাত মানে পেরেকটা কিছুটা কি নিচে নেমে আসলো, হাতুড়িটাও কিছুটা নিচে নেমে আসলো, কিছুটা নিচে নেমে আসলো। এখন তোমার বের করতে বলছে কি, তাহলে এই হাতুড়িটা আর ঢুকতেছে না এখান থেকে এই পর্যন্ত। এটা যদি হাতুড়ির অবস্থান এ ধরো আর ফাইনাল অবস্থান যদি বি পাও, তাহলে এ থেকে বি পর্যন্ত তোমার ঢুকতে কত সময় লাগছে? কত সময় লাগছে? 1/20 সেকেন্ড। 1/20 সেকেন্ড।
1/20 সেকেন্ড। তাহলে যদি তোমার 1/20 সেকেন্ড সময় লাগে, তাহলে তোমাকে বের করতে বলছে কি বের করতে বলছে তারা? তাদের প্রযুক্ত বল। ভাষার ওখানে যাও, কি বের করতে বলছে? পেরেকের উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বল। তাহলে এই সময়ে প্রযুক্ত বলটা, তাহলে এই টাইমটা খুবই ক্ষুদ্র, আর যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলের মানটা বেশ বড়। তাহলে ওই বলের কারণে সে ভিতরে ঢুকলো। এখন তোমার এই যে প্রযুক্ত বল, এই বলটাকে আমরা ঘাত বল বলতে পারি। তাই তোমার যদি, কারণ বলের মানটাও অনেক বেশি আর ক্রিয়াকালটা আসলে খুবই কম, তাই যদি ঘাত বল বলি, তাহলে সেই ঘাত বলটা আমরা কিভাবে বের করব? তাহলে ঘাত বল মানে কি তোমরা কি জানো? দেখো, তোমার যা বের করতে বলছে সেখান থেকে তুমি যদি স্টার্ট করো তাহলে হিসাব ক্লিয়ার হয়ে যায়। ঘাত বল মানে কি? বল ঘাত ইনটু বল কি? এফ। এইটা তো তুমি জানো, ঘাত বল মানে এফ। আর বলের ঘাত হইল, বলের ঘাত এটা সমান সমান এফ ইন্টু টি। আবার এই বলের ঘাতকে আমরা কি বলতে পারি? তাহলে এখানে বলের ঘাতের ভিতরে এই যে এফটা, এই এফটা কি জিনিস তোমাদের? বুঝো না এই কথা? বলের ঘাতের ভিতরে যে এফ, বলের ঘাত মানেই তো বল ইন্টু সময়। তাই সেখানের যে বল, এই বলটাই তোমার কি বল? ওইটাই কিন্তু ঘাত বল। তাহলে বলের ঘাত এইটার পরিবর্তে আবার আমরা কি জেনেছি? কি জেনেছি? ভরবেগের পরিবর্তন পরিবর্তন সমান সমান, তাহলে কি বলতে পারি? ঘাত বল ইন্টু সময়। এইটা বলতে পারি না? ঘাত বল ইন্টু সময়, এটা বলতে পারি কিনা যে ঘাত বল ইন্টু সময়? জি স্যার। আমরা মূলত এই ঘাত বলটা বের করব। তাই ঘাত বল মানে কি? এখন ঘাত বল মানে কি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। খেয়াল করে দেখো, এইটাই কিন্তু তোমার এখন মূল পয়েন্ট। এই পয়েন্টকে ফোকাস করে তুমি ঘাত বলটা বের করতে পারো। তাই এখানে তোমার সময়, এই যে ঘাত বল এখানে ক্রিয়া করছে, বলটা ক্রিয়া করছে কতটুক সময়? 1/20। তাই সময় কিন্তু তোমার হাতে দেওয়া আছে, মানে তোমার হাতে আছে, জানা আছে, বইয়ে বলে দিছে যে 1/20 সেকেন্ড পরে সে স্থির হয়ে যায়। তার মানে এই হাতুড়িটা পেরেকের উপরে 1/20 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে তুমি সময়টা জানো। এখন জানো না কি? জানো না হইলো ভরবেগের পরিবর্তন। কার ভরবেগের পরিবর্তন? তুমি ওইখানে নক করবা। কিসের ভরবেগের পরিবর্তন? যে বস্তুটার উপর কাজ করছে সেই বস্তুর তো ভরবেগের পরিবর্তন, সেই বস্তু। তাই এখন তুমি দেখো, বস্তু বলতে এই পেরেক, তা এই পেরেকের ভরবেগের পরিবর্তন। এখন আসলে কি পেরেকের না হাতুড়ির? কি মনে হয় তোমার কাছে? হাতুড়ির স্যার। হাতুড়ির স্যার। আসলে কিন্তু দেখো, এইখানে যখন হাতুড়িটা এসে পড়ছে, এই পেরেক যখন নিচে নামতেছে, হাতুড়িও তো নিচে নামতেছে। তাহলে পেরেকও স্থির হয়ে গেছে, হাতুড়িও স্থির হয়ে গেছে। তাই মূলত পেরেকের ভরবেগের পরিবর্তন আর ওই সময় হাতুড়িরও ভরবেগের পরিবর্তন হচ্ছে, কারণ কাজটা করতেছে মূলত হাতুড়ি, এই ঘাত বলটা দিতেছে হাতুড়ি। তাহলে ভরবেগের পরিবর্তনটা মূলত এই হাতুড়ির। তাই হাতুড়ির যদি ভরবেগের পরিবর্তন চিন্তা করো, একেবারে ইজি বিষয়। তাহলে তোমার কি কি জানতে হবে? পেরেক এখানে কি স্থির হয়ে গেছে। তো পেরেক যেহেতু স্থির হয়ে গেছে, এখানে পেরেকের বেগ যদি শূন্য হয়, তাহলে হাতুড়িও তার মাথায় কি হয়ে যাবে? গতিশীল থাকবে না স্থির হয়ে যাবে? স্থির হয়ে যাবে। স্থির হয়ে যাবে। তাহলে
হাতুড়ির শেষ বেগটা এখানে 0, তাহলে হাতুড়ি শুরু করছে এখান থেকে, এখানে এসে 0 হয়েছে, তাহলে এখানে হাতুড়ির যে আদি বেগ সেটা কত সেটা আমরা জানি না। তাহলে এখানে হাতুড়ির আদি বেগ মানে কি, হাতুড়িটা কতটুকু নিচে নেমেছে, কতটুকু নিচে নেমেছে বলতে পারো? 5 মিটার। দেওয়া আছে না, সে 7 মিটার। 5 মিটার নিচে নেমেছে। তাই সে যে 5 মিটার নিচে নেমেছে, সে যে 5 মিটার নিচে নেমেছে, তাহলে 5 মিটার উপরে হাতুড়ির বেগ কত ছিল? 0 স্যার। 0, স্থির অবস্থায় ছিল। কিন্তু এখানে কিন্তু ছিল হাতুড়ির, যদি ইউ প্রাইম মনে করো তাহলে সে কি ছিল? 0 ছিল। সে ছিল 0। তাই এখান থেকে 5 মিটার নামার পরে নামছে কি অভিকর্ষ বলের প্রভাবে না? তাই ঠিক হাতুড়ির মাথায় যখন আঘাত করে তখন, সরি, পেরেকের মাথায় যখন আঘাত করে তখন হাতুড়ির বেগটা কত এটা বের করা যায় না? জি স্যার। তাহলে এই 5 মিটার দূরত্ব সে কভার করবে। তাহলে হাতুড়ির আদি বেগ ইউ প্রাইম, হাতুড়ির শেষ বেগ আমরা বের করব ইউ। এখানে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8। স্যার 10 এই দেওয়া ছিল তোমার, ও 10 বলে দিছে, তাহলে 10 ধরতে হবে। তাহলে এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তোমার জানা আছে, তাই তুমি কি লিখতে পারো এখানে? ভি স্কয়ার, ভি স্কয়ার বলতে এখানে এই ইউ স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, ইউ বলতে ইউ প্রাইম স্কয়ার, ইউ প্রাইম মানেই হলো 0 স্কয়ার। যেহেতু নিচে পড়তেছে পতিত বস্তু, তাহলে প্লাস 2gh। তাহলে এখান থেকে ইউ স্কয়ার সমান সমান 2 ইন্টু 10 ইন্টু 5 সমান সমান তোমার কি আসতেছে? 5 × 50, 50 দুগুণে 100। তাহলে ইউ স্কয়ার ইকুয়ালস টু 100। অতএব ইউ সমান সমান কত? 10। তাহলে ঠিক পেরেকের মাথায় যখন এসে পড়তেছে তখন ওই হাতুড়ির বেগটা হইল 10। তাহলে ওই হলো আদি বেগ। আর হাতুড়ির ভর কত? হাতুড়ির ভর দিয়ে দিয়েছে 5 কেজি। তাহলে যখন মাথায় আসলো তখন কিন্তু হাতুড়ি গতিশীল, এবং এই যে ঢুকতেছে মাটির ভিতরে, ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, এই ঢোকা পর্যন্ত সে গতিশীল। এখানে যখন পেরেক স্থির হয়ে গেছে হাতুড়িও স্থির হয়ে গেছে। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে, বেগ আস্তে আস্তে কমতেছে। তাই বেগ কমতে থাকলে ভরবেগও আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এখানে ভরবেগটা কত ছিল? যেহেতু বেগ পাইছো 10 আর ভর পাইছো 5, তাহলে ভরবেগ হইলো তোমার 50। আর যখন এখান থেকে এসে এ থেমে গেল তখন তার বেগটা হইলো 0, ভর হইলো 5, তাহলে 5 × 0 ইকুয়ালস টু 0। তাহলে শুরুতে যখন পেরেকের মাথায় পড়ছে তখন ভরবেগ 50, সেখান থেকে কমতে 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 ভরবেগ 0 হইলো। তা ভরবেগের পরিবর্তন কতখানি? 50। 50 মাইনাস 0 মানে 50। এই হলো তোমার ভরবেগের পরিবর্তন। এখন বলো এখানে হাতুড়ির ওজন তোমার কোনখানে কাজে লাগছে? তোমার যা যা চাহিদা, সেই চাহিদা মতো তুমি সব ফাইন্ড আউট করে নিয়েছো। ভরবেগের পরিবর্তন নিলে তা ওর তো আসলে ওজনের এখানে কোনো বিষয় হচ্ছে না। ওর ওজনের কারণেই তো পৃথিবী তাকে টানতেছে, তার ভর আছে। এখন অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তার কারণেই তো তার বেগের পরিবর্তনটা হয়েছে। যে এখানে যখন স্থির ছিল বেগ 0 ছিল, এই বেগ বাড়তেছে 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 বাড়তেছে, হাতুড়ির মাথায় যখন এসে পড়ছে তখন তার বেগটা হয়ে গেছে 10, তখন তার ভরবেগ হয়েছে। তা ওই 10 হয়েছে কেন? তার ওজনের জন্যই তো হয়েছে। সুতরাং তার ওজন তো এখানে আলাদাভাবে কোনো জায়গায় আমার চিন্তা করার কোনো দরকার নেই। স্যার আমার যা যা, হ্যাঁ স্যার পেজ নাম্বার 168 স্যার, ওইখানে একটা ম্যাথ স্যার, হুবহু ম্যাথ স্যার, ওইখানে ওজন যোগ করছে হুবহু স্যার, মানে হুবহু একই ম্যাথ। একই ম্যাথ, কিন্তু স্যার ওইখানে হাতুড়ির ওজন যোগ করা হয়েছে।
আচ্ছা, কত নাম্বার? স্যার 168। 168, এইটাই তো 231 নাম্বার পেজে। 168 তো আছে আগে। ও স্যার আগে ছিল অঙ্ক? জি স্যার। ও 168, 168 8 নম্বর স্যার। ও 168, এখানে। আচ্ছা, প্রথমত বলো এইখানের এই বিষয় আমরা ক্লিয়ার কিনা, এখানের বিষয়। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর সবাই 168 বের করো। যে 3.0 কেজি ভরের একটি হাতুড়ি 6 মিটার উঁচু থেকে একটি লৌহ দণ্ডের উপর পড়লো এবং 0.1 সেকেন্ড সময় স্থির হলো। লৌহ দণ্ডের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। তাহলে এই প্রযুক্ত বল, প্রযুক্ত বল নির্ণয় করতে হবে লৌহ দণ্ডের উপর প্রযুক্ত বল। তাহলে লৌহ দণ্ডের উপর তোমার প্রযুক্ত বলটাই কি? এইটাই তো এখানে যে ওর যে বেগটা কাজ করছে, তার যে এখানে শেষ বেগটা এখানে কাজ করছে, সেই বেগটাই তো তার ওজনের কারণে, পৃথিবীর আকর্ষণের কারণে হয়ে আসছে। আচ্ছা, তুমি কাজ ক্ষমতা চ্যাপ্টার আছে না সামনে? জি স্যার। ওইখানে একটু যাও, ওইখানে একটা অঙ্ক দেখো, আর একটা কোনখানে আমি বলতেছি, এটা হলো 3 নম্বর অঙ্ক, 316 পৃষ্ঠায় গেছো? হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। এই একটা অঙ্ক আছে, দেখো তো 3 নম্বর অঙ্কটা পড়ে। সেম অঙ্ক কিনা? এইটা সেম অঙ্ক কিনা? এখানেও কিন্তু একই অঙ্ক। এখানে বলা হয়েছে তোমার যে মাটির গড় প্রতিরোধকারী বল, এটা বলা হয়েছে না? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে মাটির গড় প্রতিরোধকারী বল, তাহলে যে বল প্রয়োগ করছে, এই হাতুড়ি বল প্রয়োগ করছে কোন দিকে? নিচের দিকে। পেরেকের উপরে। আর এই পেরেকটা থেমে গেছে কেন? এই তার বিপরীত কারণ কি? বলের কারণে। প্রতিক্রিয়া বলের কারণে। তাহলে সেই বলটা কে প্রয়োগ করছে? মাটি। মাটি। তাহলে যখন থেমে গেছে, তখন উপরের প্রযুক্ত বল আর নিচের প্রতিরোধকারী বল কি হয়েছে? সমান হয়ে গেছে। তাহলে এখানেও মূলত কি বের করতে হয়? প্রযুক্ত বল বের প্রযুক্ত করতে। বল বের করলেই হয়। ওই ওই প্রযুক্ত বলটা বের করলে হয়, অঙ্ক সেম। এবং 3টা অঙ্ক দেখবা 3 রকম করছে একই বই। দেখো 3টা অঙ্কই 3 রকম। এটা কাজ ক্ষমতার হিসাব দিয়ে করছে, এবং এই 3টা অঙ্কের ভিতরে এই যে যে প্রসেসটা আমরা এখান থেকে হিসাব করলাম, এইটা হলো এখানে সঠিক বিষয়। আর বাকি 2টা প্রসেসের ভিতরে এখানে ভুল আছে। এবং এইটার ভিতরে, পিছনের ওইটার ভিতরে কি ভুল, তখন ওই কাজ ক্ষমতার ওখান থেকে তোমাদের আমি এটা প্রমাণ করে দেখাবো না যে এটার ভিতরে ভুলটা কোন জায়গায়। এখন আমরা যে এই বিষয়টা করছি, এইখান থেকে আমরা এই টোটাল বিষয়টা নিতে পারছি কিনা, এই টোটাল বিষয়টা থেকে আমরা সামনের যে অঙ্কগুলো আছে এই অনুযায়ী, এই বেসিক থেকে সেই অঙ্কগুলো আমরা ক্লিয়ার করব। ওই 168 ওইটাও দেখবে না, এইটাও দেখবে না, এটার ভিতরেও ঝামেলা আছে। এটাও যখন করাবো তখন এটাও ঠিক করে দেবো। কথা বুঝছো?
বুঝছি স্যার। এই এই তিনটের ভিতরে শুধু এই প্রসেসটা একুরেট প্রসেস। আচ্ছা, এরপরে আর কোন অঙ্কের ঝামেলা আছে? স্যার 2 নাম্বারটা করাই দিলে ভালো হয় স্যার। আচ্ছা, 2 নাম্বার পড়ো সবাই। 2 নাম্বার বলতে যে পিছনের কত পৃষ্ঠায় যেন ওটা? স্যার 231 231 পৃষ্ঠা। 271। দুইশো 71 পৃষ্ঠা। স্যার 31। ও 31, 71 না, 231 পৃষ্ঠা। আচ্ছা, এইখানে দেখো একটা বিষয় আছে। হ্যাঁ, এই অঙ্কটা একটু ঝামেলা আছে। অঙ্কটা পড়ো সবাই, ভালো করে পড়ো। শোনো, এই তোমার পড়া তুমি অ্যাজ ইউজুয়াল অঙ্ক সবগুলোই পারবে। তোমার শুধু ফিজিক্স প্রবলেম হলো এই বিষয়গুলো, আর প্রবলেমটা হলো বই। তারা ইচ্ছে মতো এক এক জায়গায় একই অঙ্ক এক এক জায়গায় এক এক রকম করে রাখছে। এখন ওটা তারা হয়তো কোনো আনাড়ি লোক দিয়ে করাইছে, অথবা তারা প্রিন্টে মিস্টেক করছে, অথবা কোথাও থেকে উঠাইছে কোনো সলিউশন থেকে। এটা তো মূলত এই বিভিন্ন স্টুডেন্ট এইগুলো দিয়ে প্রতি বছর কারেকশন করে। এই বইয়ের যে মূল লেখক, এটা বই ধরেও দেখে না। এইসব কারণে এই অঙ্কগুলো ঝামেলা হয়। তাই তুমি তোমার মূল বেসিক কি বলে ফিজিক্সে, সেই বেসিক থেকে তুমি প্রত্যেক জায়গায় তুমি নক করার চেষ্টা করো, তাহলেই তোমার হিসাব হয়ে যাবে। যে ওইটা দেখে তুমি সংবিধান মনে করে তোমার এলোমেলো হয়ে যাওয়ার কিছু নেই। এখানে এটা বলছে কি, 8 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ, একটি হোস পাইপ অনুভূমিকভাবে একটি খাড়া দেয়ালের উপরে 8 মিটার পার সেকেন্ড বেগে পানি ফেলছে। আঘাতের পর দেয়ালের লম্ব দিকে পানির বেগ 0 হলে দেয়ালে কত বল ক্রিয়া করবে? তাহলে পড়ো অঙ্কটা আগে, সবাই পড়ো, ভালো করে অঙ্কটা পড়ো। মূলত কি বের করতে বলছে তুমি আগে সেখানে নক করো, তাহলেই দেখবে তোমার হিসাব বের হয়ে গেছে। আমি তো শুনি ওইখানে নক করো যে তোমাকে বের করতে হবে প্রযুক্ত বল। প্রযুক্ত বল মানে কি? তুমি একটা হোস পাইপ দিয়ে পানি দিতেছো, হোস পাইপ তো চিনো সবাই। এই যে তোমরা ওয়াশিং ইসে যাবা, ওই যে কার ওয়াশ টোয়াশ যে করে, যে পাইপ দিয়ে ফোর্সে পানি দিয়ে ময়লাগুলো বের করে নিয়ে আসে, সুইচ থেকে চাপ দিয়ে ময়লাগুলো বের করে, মানে পানিটা ফালাইলে তোমার ওই যে হয়তো ভিতরের ময়লা ওয়াশ টোয়াশ করে, সেই ক্ষেত্রে। এখানে তোমার মূলত বলা হয়েছে যে এরকম একটা হোস পাইপ তোমার ওয়ালে পানি ফেলানো হয়েছে অনুভূমিক বরাবর। এটা অনুভূমিক বরাবর, এখানে মনে করো একটা ওয়াল আছে, এটা এই ওয়ালের উপরে এখান থেকে একটা পাইপ থেকে এসে এরকম পানি এই ওয়ালের উপরে ফেলাচ্ছে। এবং কত বেগে ফেলাইছে পানিটা? পাইপের মাথা থেকে ওয়ালের উপরে এসে পড়ছে 8 কত মিটার বেগে? পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে পানি পড়ছে হইলো তোমার 8 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে পানিটা কি হয়েছে? পানিটা হয়েছে কি? ওখানে আছে না ওখান থেকে পড়ে গেছে? দেখো এখান থেকে পড়ে গেছে। এখান থেকে পড়ে গেছে। আচ্ছা, একটু হ্যাঁ, এখন তোমরা আগে পড়ো, পড়ে নিজেরা একটু দেখো, চেষ্টা করো, দেখো কি
আচ্ছা, পাইছো হিসাব? কিছু কিছু বুঝি নাই। আচ্ছা, তাহলে দেখো এখানে পানি এসে পড়ছে কত বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে পানিটার শেষ বেগ কি হয়ে গেছে? তাহলে এইটা মূলত পানির কি বেগ? আদি বেগ। আদি বেগ। এখন তোমার এখান থেকে বের করতে হবে কত বল ওয়ালের উপরে প্রযুক্ত হয়েছে। তাহলে ওয়ালের উপর প্রযুক্ত বল যদি বের করতে হয়, তার মানে ওয়ালের উপর বলটা কি প্রয়োগ করছে? পানি প্রয়োগ করছে কি? প্রয়োগ করছে পানি। তাহলে তোমার প্রযুক্ত বল, খেয়াল করে দেখো, প্রযুক্ত বল এই পড়ার সাথে সাথেই কিন্তু তার বেগটা শূন্য হয়ে গেছে পানির। আমি এই এত নিচে দিছি বলে তুমি মনে করো না যে পানি এতখানি আসার পরে জিরো হয়েছে, মানে উলম্ব ভাবে এসে পড়ছে। এরপরে আর পানির কোনো বেগ নাই। বেগ যদি থাকতো তার পানিটা তো সামনের দিকেই চলে যেত ওয়াল ভেদ করে। কিন্তু পানিটা নিচে পড়া মানে কি, এই ওয়ালের উপরে পড়ছে, সাথে সাথে তার উলম্ব দিকের বেগটা শূন্য হয়ে গেছে। তাহলে এখন মানে পরবর্তী বেগটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এইখানতে তোমার তার শেষ বেগ শূন্য। তাহলে পানি এখানে এসে পড়ছে, কত কেজি পানি পড়ছে, সেই পানির ভর, তারপর হইলো পানির আদি বেগ জানি, পানির শেষ বেগ জানি, তার ভরবেগের পরিবর্তন আমরা বের করব। আর এখানে কত সময় জুড়ে পানিটা অবস্থান করে তার বেগটা শূন্য হয়েছে সেই সময়টা জানবো। যদি আমরা এই বিষয়টা হিসেব করতে পারি, দেন কি হবে, তোমার এখান থেকে প্রযুক্ত বলটা বের হবে। এখন তোমার যে পানিটা আসছে কিসের ভিতর দিয়ে আসছে? হোস পাইপের ভিতর দিয়ে। এখন হোস পাইপের ভিতর থেকে ভালো করে খেয়াল করে দেখো, হোস পাইপের ভিতর থেকে আসছে। তাহলে হোস পাইপের ভিতর থেকে যখন আসছে, তখন পানিটা এসে ওয়ালের উপরে পড়ছে কত বেগে পড়ছে? 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এই 8 মিটার পার সেকেন্ড বেগে পড়ার অর্থটা কি? এই 8 মিটার পার সেকেন্ড বেগ বলতে তোমরা কি বুঝো বলতে পারো? স্যার ওই পানি প্রতি সেকেন্ডে 8 মিটার দ্রুত অতিক্রম করে দেয়ালের উপর পড়ছে। এই যে 8 মিটার পার সেকেন্ড, এইটা বলতে বোঝায় যে 1 সেকেন্ডে পানি 8 মিটার দূরত্ব অতিক্রম করে। এইটা কিন্তু হিডেন কথা, একটা দূরত্ব অতিক্রম করে। এই যে জায়গাটাই আমাদের প্রবলেম হয়। তাহলে তোমার এই যে হোস পাইপের ভিতর থেকে পানিটা আসছে, এসে যে এর উপরে পড়লো, পানি তো এর ভিতর থেকে আসছে, এইটুক মনে করো তোমার 1 মিটার। তাহলে পানি কি হোস পাইপের ভিতরে এখানে স্থির ছিল? না স্যার। সে বেগ নিয়ে আসছে। সে কত বেগ নিয়ে আসছে এর ভিতর থেকে? সে কিন্তু এই যে 8 মিটার পার সেকেন্ড বেগ কিন্তু এখানে এসে যখন ওয়ালের উপরে পড়ছে, ওয়ালের উপরে পড়ার পর পানি কিন্তু এই যে দূরত্ব অতিক্রম করতেছে, তার কিন্তু বেগ আছে, বেগ আছে। যখনই এসে ওয়ালের উপরে পড়ছে, তখন বাধার কারণে তার বেগটা হয়ে গেছে শূন্য। তখনই সে পানিটা আর সামনে এভাবে যেতে পারে না। যদি বেগ থাকতো আরো, তাহলে ওয়াল ভেদ করেও সে কি করত? যত পর্যন্ত বেগ থাকবে ততক্ষণ পর্যন্ত সে সামনে যেতে থাকবে। তাহলে ওয়ালের ভিতরেও ঢুকতে পারে নাই, ওয়ালের গা ঘেঁষে পড়ে গেছে। তার মানে যখন ওয়ালকে স্পর্শ করছে ওই মুহূর্তে এই বেগটা কি আর আছে পানি? না স্যার। তাহলে এই বেগটা তখন শূন্য হয়ে গেছে। তাহলে 8 মিটার পার সেকেন্ড মূলত
এই স্পর্শ করার আগ পর্যন্ত, স্পর্শ করার সাথে সাথে তার বেগটা হয়ে গেছে কত? 0। 0। এই হলো তোমার মূল থিম। তুমি যদি এইটুকু একটু অ্যানালাইসিস করো, এখন কিন্তু তোমার কি কি বের করতে হবে, সব পয়েন্টে পয়েন্টে বের হয়ে আসার কথা সব। তুমি খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে তোমার 8 মিটার পার সেকেন্ড বেগে পানিটা ফ্লো করছে এবং সে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার শেষ বেগটা 0 হয়েছে। তাহলে এই পানি ওয়ালের উপরে বল প্রয়োগ করছে, ওয়ালও একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে, প্রযুক্ত বল এখানে 0 হওয়ার কারণে ওর উপরে আর কোনো বেগ নেই। তাহলে ওই কত বল পানি ওয়ালের উপরে দিছে, তাহলে এখানে প্রযুক্ত বল আমাদের কি, ওই যে আমাদের হিসাব, সেই সনাতন হিসাব যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন পরিবর্তন সমান সমান ঘাত বল ইনটু সময়, প্রযুক্ত বল বা ঘাত বল বা প্রযুক্ত বল, তুমি যা বলো এখানে, প্রযুক্ত বল ইনটু সময়। এখন তোমার এই যে কতক্ষণ ধরে চলে তারপরে বেগটা 0 হয়েছে, এইখানে সময়টা কত, কতক্ষণ পরে পানিটার বেগ 0 হয়েছে? 1 সেকেন্ড পরে। কারণ 1 মিটার দূরত্ব অতিক্রম করতে ওই যে 8 মিটার পার সেকেন্ড, মানে 1 মিটার দূরত্ব, সরি 1 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই 8 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগটা 0 হয়। তাহলে এই যে বেগটা 0 হয়েছে, এই ক্ষেত্রে তোমার যে এখানে সময়টা কাজ করছে, সেই সময়টা হইলো তোমার 1 সেকেন্ড। আর এখন যদি আমি প্রযুক্ত বল বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? প্রযুক্ত বল সমান সমান কি, ভরবেগের পরিবর্তন বাই সময়, পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এই সময় হইলো 1 সেকেন্ড। এখন আমার মূল কোন পয়েন্ট দরকার? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের যদি পরিবর্তন জানতে হয়, তোমার এখানে জানা নাই কি? তোমার আদিবেগ কি জানা আছে? আছে। শেষ বেগ কি জানা আছে? জি আছে। স্যার। তাহলে পানির ভর তোমার জানা যদি ভরবেগ জানতে হয়, ভরবেগের পরিবর্তন, তাহলে আদি ভরবেগ শেষ ভরবেগ। তাই তোমার যেহেতু বেগ জানা আছে, এখানেও বেগ জানা আছে, তাহলে মূল কোন পয়েন্টে আটকেই গেলা তুমি? ভরে, পানির ভরে। ভরে। তাহলে পানির ভর বের করতে হবে। কোন পানির ভর? এই পাইপের মধ্যে যে পানি, তার ভর। তাহলে এই পাইপটা কি ধরনের পাইপ? একটা সিলিন্ডার আকৃতি। তাহলে আমরা জানি ঘনত্ব সমান সমান, দেখো ঘনত্ব সমান সমান ভর ডিভাইডেড বাই আয়তন। পড়ছো কোনো জায়গায়? জি স্যার। অবশ্যই পড়ছো। তাহলে ভর সমান সমান কি? ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্ব ইনটু আয়তন। তাই তোমার কোন কোন জায়গা দরকার এখন ওই ভরের জন্য? ঘনত্ব দরকার আর আয়তন দরকার। পানির ঘনত্ব তোমরা জানো, মুখস্থ, 1000 কেজি পার মিটার মিটার কিউব। ঠিক আছে, একক সহ লিখলে 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব ইনটু আয়তন। কার আয়তন? ওই পানির আয়তন। তাই পানি কার ভিতরে অবস্থান করছে? পাইপের ভিতরে। তাই পাইপের আয়তন যা, পানির আয়তনও কি হবে তা। তাই। তাহলে পাইপটি কি ধরনের পাইপ? এখানে সিলিন্ডার আকৃতি। গোলাকার একটা লম্বা পাইপ, তার মানে সিলিন্ডার আকৃতি পাইপ, তার মানে ওই সিলিন্ডারের আয়তন। তাই সিলিন্ডারের আয়তন মানে কি? আয়তন তোমরা কি জানো? পাই আর স্কয়ার। অথবা তোমরা এখানে বলতে পারো যে ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা। তাহলে এইখানে এই মুখের বৃত্তাকার পথের এইখানের ক্ষেত্রফল ইনটু তার যদি উচ্চতার কথা বল। উচ্চতা বলতে এখানে যদি পাইপটা, যদি এইটা একটা পাইপ হয়,
তাহলে এর ক্ষেত্রফল, এই মুখের যে ক্ষেত্রফল গোলাকার, এইটা যদি কিছু দিয়ে কাটো তাহলে একটা গোলাকার অবস্থা হয়, তার ক্ষেত্রফল বের করা যায় পাই আর স্কোয়ার। আর এই ক্ষেত্রে এইটা যদি এইভাবে ধরো তাহলে এইটা কি হয়, তার এই পর্যন্ত দৈর্ঘ্য উচ্চতা, উচ্চতা। তাহলে ওই ক্ষেত্রফল ইনটু উচ্চতা সেটাও কি হয়, তার আয়তন হয় না? জি স্যার। সেটাও কিন্তু তার আয়তন হয়। তাহলে এখানে তুমি তার আয়তন লিখতে পারো এ ইনটু এল। এখানে তোমার ই দিয়ে দিছে, পাইপ সম্পর্কে কি কিছু বলে দেওয়ার কথা? স্যার ব্যাস দেওয়া ব্যাস আছে। বলা ব্যাস দিয়ে দিছে, এই যে ব্যাস দিয়ে দিছে 8 সেন্টিমিটার ব্যাসে। তাহলে তুমি এই এ বলতে ক্ষেত্রফল মানে কি, ওই পাইপের ভিতরের যে অংশটা তার ক্ষেত্রফল। তাহলে ওই যে এল গোলাকার স্কয়ার। যে জায়গা, এখানে এটা আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1000 ইন্টু এটার পরিবর্তে লিখতে পারি পাই আর স্কোয়ার ইন্টু এল হইলো তোমার কত মিটার, ওই 1 সেকেন্ড ধরছি, তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব কভার করছে মানে পাইপের ভিতরে 8 মিটার। তাহলে এখানে উচ্চতাটাই কত হবে পাইপের, 8। 8। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো পাবা হইল ভর। এখন তোমার তাহলে ভরবেগের পরিবর্তন কি, বেগ আছে আদি বেগ 8, ভরবেগ হবে ভর ইন্টু বেগ, আর শেষ ভরবেগ হবে 0, অতএব তার ভরবেগের পরিবর্তন এখানে বসাই দেবে। এইটাই তারা এখানে শর্টকাটে এমন ভাবে করছে যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না ওখান থেকে। বুঝো নাই? তোমরা কি বুঝছো সবাই? জি বুঝতে স্যার। পারছি জি স্যার। স্যার। বলো। স্যার বাস্তবে যখন কোনো মানে হোস পাইপ দিয়ে এত জোরে পানি নিক্ষেপ করব কোনো ওয়ালের উপরে, তখন স্যার ওই প্রতিক্রিয়া বলের কারণে কিছু পানি বিপরীত দিকে স্যার ছিটে আসবে না ওয়াল থেকে? ছিটে আসবে, এইগুলো তো তোমার এখানে আসলে ওইভাবে বিবেচনা করা যাবে না। তুমি এই বিবেচনাটা তো ওইখানে এইভাবে করতে পারবে না, তোমার ওইটা ধরেই নিতে হবে এই আদর্শ অবস্থা যে পড়তেছে ইউনিফর্ম। আসলে যখন পানি যায় যে বেগে যায়, সব পানি কি একই বেগে যায়? তাও তো যাবে না। যখন পাইপের গায়ে যে পানিগুলো লেগে থাকে সে যখন যায় সে তো একটু কম বেগে যায়, সে তো ওখানে ঘর্ষণ কাজ করে। এখানে তো বিভিন্ন বিষয় যুক্ত, তা ওরকম ত্রুটি তো বহু আছে, তাই সব ইউনিফর্ম ধরেই আমরা হিসাব করব, কিন্তু ওইগুলো ধরে আমরা 100% এগুলো হিসাব কখনোই করি না। একটা বস্তু উপর থেকে পড়ে, তাহলে আমরা বলি যে মুক্তভাবে পড়বে বিনা বাধায়। তাহলে এখানে আমরা যে বাস্তবে কাজ করি, একটা হাতুড়ি পড়লো, সে কি বিনা বাধায় পড়ে? না স্যার, মোটেই না। বিনা কথায় পারে না। স্যার তো এখানে বাতাসের বাধা কাজ করতেছে, আমরা সেগুলোকে কি করি, উপেক্ষা করি, ওগুলোকে আমরা আমলে আনি না। এখানেও ওরকমের তো বহু ত্রুটি বিচ্যুতি আছে, তাই এগুলো আমরা আমলে এখানে আনতে পারি না। আমরা কি হিসাব বুঝতে পেরেছি না পারি নাই? জি স্যার। ক্লিয়ার অঙ্ক? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট সামনে যাও। তারপরে দেখো নিউটনের গাণিতিকভাবে নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই সম্পর্ক তোমার এত আহামরি তোমার অত দরকার নাই। তুমি প্রথম সূত্র থেকে তার তৃতীয় সূত্রের যে প্রমাণ, বা প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রের প্রমাণ, বা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ, এই যে প্রথম প্রমাণটা, এই প্রমাণটা একটু করে নিও। আর এগুলো অত বেশি আমাদের দরকারও নেই, ঠিক আছে? আর ওই যে প্রথম ক্ষেত্রে তোমার দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র যে প্রমাণটা করছে, এইটা মূলত এটা কিন্তু তোমরা বুঝো যে প্রথম সূত্রটা কি আর দ্বিতীয় সূত্রটা কি। প্রথম সূত্রে কি বলছে, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে, আর আর সমবেগে গতিশীল বস্তু বেগের পরিবর্তন সমবেগে হবে। গতিশীল থাকবে। তার মানে বেগের কি কোনো পরিবর্তন হবে? তাই কোনোভাবে কনস্ট্যান্ট আমরা প্রমাণ করতে পারি দ্বিতীয় সূত্র থেকে এনে, তাহলে সেটা কি পাওয়া যায়, প্রথম সূত্র। তাই আবার দ্বিতীয় সূত্রটার মূল থিমটা কি ছিল, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে দেখো ওই এফ ইকুয়ালস টু এম এ ধরে ইজ প্রপোর্শনাল টু, আমরা কিন্তু দ্বিতীয় সূত্রের যে স্টেটমেন্ট সেখান থেকে কিন্তু আমরা সরাসরিও জানি না যে এফ ইকুয়ালস টু এম এ, ওটা কিন্তু আমরা প্রমাণ করে নিয়ে আসছিলাম। কিন্তু সূত্রের স্টেটমেন্টে কি বলে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমান। মানে হারের সমান, মূলত সমানুপাতিক ছিল।
সেখান থেকে সমান আমরা করছি, তাহলে ওখানে যে একটা সমানুপাতিক থাকলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়, আর এই যে কনস্ট্যান্টটা দিয়ে গুণ করা হয় এই কনস্ট্যান্টটা হইলো 1। অর্থাৎ বল, ত্বরণ, বেগের রাশি এগুলোকে যদি সব আমরা এসআই পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এখানের যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের মান অন হয়ে যায়। তখন আমরা বলি F ইকুয়ালস টু এম। আসলে আমাদের কিন্তু সূত্র F ইজ প্রপোর্শনাল টু এম, দ্বিতীয় সূত্রটা ভরবেগের মানে এইটা কিন্তু এমএটা কিন্তু মূলত ভরবেগের পরিবর্তন, মানে মূল যে থিমটা সেটা বলছিল যে এফ ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এইটা মানে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এইটা হলো মূল সূত্র। তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এখানে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। কনস্ট্যান্ট হলো কে, তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি, টি। তাই এখানে যদি তুমি এফ কে নিউটনে, এম কে কেজিতে, ভি কে মিটার পার সেকেন্ডে, টি কে যদি সেকেন্ডে প্রকাশ করো তাহলে এই যে কে এর মানটা এইটা অন হয়ে যায়। এটা তোমরা 19-এও কিন্তু প্রমাণ করছো যে 1 নিউটনের সংজ্ঞায়, মনে পড়ে কিনা তোমাদের? জি স্যার। যখন 1 নিউটনের সংজ্ঞা দেওয়া হয় এইগুলোকে যখন সব এসআই পদ্ধতিতে প্রকাশ করা হয় তখন এইখানের যে কনস্ট্যান্ট এইটা সমান সমান সব অন হয়ে যায়, এটা 1 নিউটন ধরি। তাহলে কে যখন অন হয়ে যায় তখন এইখানের যে এন এর একক বা এন এর মান, সরি এফ এর মানটা সেইটা 1 নিউটন হয়, তখন সেখান থেকে 1 নিউটনের সংজ্ঞা আসে। তাহলে এসআই পদ্ধতিতে প্রকাশ করলে কনস্ট্যান্ট অন হয়ে যায়, তখন আমরা ফাইনালি লিখি এফ ইকুয়ালস টু মূলত এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আবার এইটাকে তো এম কমন নিয়ে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এইটার পরিবর্তে লেখা যায় এ, দ্যাট মিন্স এম এ। এফ ইকুয়ালস টু এম এ আমরা বলি। তাহলে আসলে মূল স্টেটমেন্টে এফ ইকুয়ালস টু এম এ কিন্তু ছিল না, ছিল এফ ইজ প্রপোর্শনাল টু এম, ওখানে কনস্ট্যান্টটা অন হয়ে যায়। তাহলে ওই কথা ধরে তোমার এটা প্রমাণ করছে, ওর ভিতরে আহামরি কিছুই নেই, তোমরা পারবা এখন ইজিলি। এরপরে ওই পরের দুইটা একটু দেখে রেখো, ওগুলো আহামরি অতটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর দেখো নিউটনের গতিসূত্রের ব্যবহার আছে বইয়ে, জি পাইছো স্যার খুঁজে? আছে। তাহলে জি এখানে স্যার। তো ঘোড়ার গাড়ির চলার যে বিষয়টা, এ ব্যাপারে তোমরা তো এখন মোটামুটি মনে হয় ক্লিয়ার। স্যার এখানে ঘোড়ার তো আর গাড়ির কোনো ক্ষেত্রে স্যার ওই যে ঘোড়া যে টানে স্যার সেইটা বইতেছে এফ বল, আর ওইটার প্রতিক্রিয়া দেখাইছে আর, আবার বস্তু মানে ঘোড়া যে মাটিতে যে বল প্রয়োগ করে স্যার সেইটারও প্রতিক্রিয়াও দেখাইছে আর, মানে দুইটা এক নাকি? প্রতিক্রিয়া, ঘোড়া যে টানে প্রতিক্রিয়া দুইটাই কি আর দেখাইছে কিরকম? এখানে এখানে মূলত ওই তোমার চিত্রটাই আছে। ঘটনাটা কি হয়, যখন একটা ঘোড়া যখন গাড়ি টানে, তুমি এখানে মনে করো একটা ঘোড়া, ঠিক আছে, ও যদি তোমার একটা গাড়িকে যদি তোমার রশিবাদ্য বা কোনো একজন মানুষই মনে করো কোনো একটা কিছুকে টেনে নিয়ে যাচ্ছে, তাই যখন টেনে নিয়ে যায় তখন সে কি হয়, মানে তার অবস্থাটা কি হয়? তাহলে এক্ষেত্রে তার এক পা থাকে কিন্তু পিছনে, আর এক পা থাকে কি একটু সামনের দিকে থাকে না? জি স্যার। তাহলে এই পা দিয়ে বল প্রয়োগ করে কিন্তু পিছনে পা। আমরা যখন নর্মালি হাঁটি তখন আমরা কি করি, আমরা কিন্তু সামনে যখন পা দিই, দেখো সামনে যখন পাটা দেই পিছনের পাটা তখন কিভাবে থাকে, যদি তুমি সামনে যখন অ্যাডভান্স হও তখন পিছনের পা কিন্তু কাজ করে, পিছনের পাটা কিভাবে বলটা ক্রিয়া করে একটু স্যার সূক্ষ্মভাবে 45 চিন্তা ডিগ্রি করে দেখো। অ্যাঙ্গেলের মতো করে। প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো একটু তির্যক ভাবে বল প্রয়োগ করে, তাহলে সবসময় পিছনের পা দিয়া এখানে মাটির উপরে বল প্রয়োগ করা হয়। তাহলে এখানে যদি তোমার এরকমের বিষয় হয় যে পিছনে এখানে তোমার এই দিক বরাবর যদি সে বল প্রয়োগ করে, সে কত বল প্রয়োগ করবে? এফ প্রয়োগ করবে। তাহলে
এইটা তো তোমার কি তার ক্রিয়া, তাহলে সাথে সাথে মাটিও কি করে তার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। উপরের দিকে প্রতিক্রিয়া দেয়, এইটা হলো আর। এখন এইখানে অবশ্যই তাহলে সে কি করতেছে, এই জায়গায় সে একটা অ্যাঙ্গেল তৈরি করলো না, মূলত একটা কোণ তৈরি করছে কিনা এইখানে, জি তার স্যার। মানে এইখানে এরকমের একটা কোণ তৈরি করে। তো যদি কোণ তৈরি করে তাহলে এই যে আর তুমি তো পাচ্ছ উপরে প্রতিক্রিয়া মূলত সামনের দিকে উপরের দিকে, তাহলে এই আর এর উপাংশ এখানে কি চলে আসবে, আর cos থিটা, আর উপরের দিকে কি যাবে আর আর, sin θ। তাহলে এই আর সাইন থিটা দিয়ে ওই ঘোড়া বলো আর যাই বলো সে তার ওজন প্রশমিত করে, এবং আর cos থিটা দিয়ে সে কি করে সামনের দিকে অগ্রসর। অগ্রসর হয়, এই আর কিচ্ছু না। স্যার এখানে বইতে কি বলা ধরছে না না ধরছে এটা এটা এখানে বিষয় না, বইতে কি দিছে। স্যার বইতে বলছে আর cos থিটা মাইনাস আর, মানে ওই আর cos থিটার ওরা স্যার এফএস দিয়ে দেখাইছে, বলছে এফএস মাইনাস আর বল যদি বেশি হয় তাহলে স্যার বলের ক্রিয়া ঘোড়া সামনের দিকে এগিয়ে যায়। না এইখানে এইখানে লেখার ভিতরে মেবি একটু ঝামেলা আছে। স্যার ওরা মনে হয় উপরের আটটা বুঝাইছে, যে চিত্রে ঘোড়ার ওই উপরে আঁকা। উপরের আটটা বুঝাই নাই, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা এখন তুমি দেখো, এটা যদি আমরা নরমালি ওই ব্যক্তি যদি হাঁটতো, পিছনে তার সাথে কিছুই যুক্ত নেই, খেয়াল করে দেখো আমরা যখন হাঁটি তখন এই ঘটনাটা ঘটে কিনা, এখানে এইটা ঘটে। এখন যদি আমার পিছনে কিছু একটা বেঁধে দেওয়া হয়, আমার সাথে আমার পিছনে যদি কোনো একটা গাড়ি বা কোনো কিছু ট্রলি একটা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি কি করব, এখন এই ট্রলিটাকে সামনে নিয়ে যাব, জি স্যার। যাব কিনা। জি স্যার। এখন এইখানে ট্রলি সে তো তোমার ভূমির সাথে আছে, তাহলে এখানে কোনো ফ্রিকশন কাজ করতেছে না করতেছে না ট্রলির করতেছে ক্ষেত্রে, স্যার। করতেছে স্যার। তাহলে আমি বাঁকা হয়েছি, ট্রলি কি বাঁকা হয়েছে না না স্যার। সে কিন্তু বাঁকা হচ্ছে না। তাহলে ওর উপরে আমি এই ট্রলির উপরে এখানে আমি যে বলটা প্রয়োগ করছি সামনের দিকে সেটা কত, আর আর cos cos থিটা থিটা। আর cos থিটা এই আর cos থিটা মূলত কার উপরে কাজ করে, এখানে ওই ওর উপর। ট্রলির উপর। ট্রলির উপরে অনুভূমিক বরাবর কাজ করে আর cos থিটা। আর এই ট্রলি পিছনের দিকে একটা বল সাথে সাথে এখানে অ্যাপ্লাই মানে কার্যকর করে, মানে প্রয়োগ করে। ট্রলিও প্রয়োগ করে না, করে হইলো এই যে স্পর্শ তল মাটির সাথে ট্রলিতে যে স্পর্শ করে আছে, এইখানে একটা ফ্রিকশন কাজ করে, সেই ফ্রিকশন বলটা কোন দিকে, পিছনের দিকে। উপরের দিকে। এইটা হলো মনে করো এফএস, ফ্রিকশন পিছনের দিকে। এখন এই ট্রলি গতিশীল হবে কখন, যদি আর cos cos থিটা থিটা মাইনাস ইজ গ্রেটার দ্যান বেশি এফএস হয়। বেশি হয়, কিন্তু কম হইলে কি হবে, না না স্যার। হবে না। তাহলে যদি তোমার এখানে আর cos থিটা ইজ লেস দ্যান এফএস হয়, তাহলে এই ট্রলি গতিশীল হবে না, ট্রলি গতিশীল হবে এই কন্ডিশন। তো এখন ট্রলি যে গতিশীল হইলো ফাইনালি, বা ওই ব্যক্তিও যে গতিশীল হইলো, ব্যক্তিকে এই ট্রলি থাকা অবস্থায় যদি পিছনের দিকে এফএস বল কাজ করে, তাহলে সে কি আর cos থিটা দিয়ে সামনে যেতে পারবে। না স্যার, আর cos থিটা মাইনাস এফএস বল যদি দিয়া। এইটা না থাকতো, এটা যদি বিচ্ছিন্ন থাকতো, তাহলে ওই ব্যক্তি কত বল দিয়ে সামনে যেত, আর cos থিটা দিয়ে, আর cos থিটা। আর cos থিটা দিয়ে যেত। কিন্তু যখনই এই ট্রলিটা এক করে দেওয়া হয়েছে, তখন সে কত বল দিয়ে সামনে যাবে, আর cos ঘর্ষণ থিটা বলটা মাইনাস বিয়োগ হবে। এফএস। ইয়েস, ঘর্ষণ বলটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আর cos থিটা মাইনাস এফএস, মূল থিম হইলো এখানে এইটা। হয়তো তারা এটা বুঝায় না, এখানে ভাষাগত ত্রুটি আছে। স্যার যখন আমার সাথে ট্রলিটা যোগ থাকবে না স্যার, তখনও তো আমার একটা ঘর্ষণ বল থাকবে, ঠিক না? তখনও ওই তো স্যার। ঘর্ষণ বল আমরা আমরা ওই ঘর্ষণ বল কখনোই বিবেচনায় আনি না মূলত, ও জি স্যার। ঠিক আছে। কারণ আমার অনুভূমিক বরাবর ওইখানে ঘর্ষণ বল কাজ করে, তার কিছু অংশ এদিকে ভেঙে যায়, কিছু অংশ ওজনের সাথে কাজ করে, মূলত ওইগুলো আমরা তখন ধরি না। শুধু এখানে যখন ভারী বস্তু যুক্ত থাকে তখন যেটা দৃশ্যমান হয় এটা ইফেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু এখানে যতটুকু ঘর্ষণ আমার উপরে কাজ করছে ওইটা আসলে অতটা ইফেক্টিভ আমরা ধরি না।
এইসব বস্তুর ক্ষেত্রে, ভারী বস্তুর ক্ষেত্রে তখন সেটাকে আর করা যায় না। আর তোমার অঙ্কে অনেক ম্যাক্সিমাম সময় এই ঘর্ষণগুলোকে তোমার ইগনোর করা হয়। তখন ওই ব্যক্তিও যে বল দ্বারা চলছে, যদি এখানে কোনো ঘর্ষণ না থাকতো, এটা যদি তোমার ইফেক্টিভ না হইতো এফএসটা, তখন ট্রলিটা কত বল দিয়ে চলতো সামনে? আর cos থিটা। ওই আর cos থিটা দিয়ে, ওই ব্যক্তিও যে বল দিয়ে চলতো ওই ট্রলিটাও ওই একই বল দিয়েই সামনের দিকে যেত। তোমাদের অন্য যে বই আছে সেইটা একটু পড়ে দেখো, এখানে হ্যাঁ আমির হোসেনের বই এই জায়গায় একটু ভাষাগত কি জানি গন্ডগোল আছে। মানে তারা যেভাবে ডিজিট গুলো দেখাইছে, বিভিন্ন সিম্বল দিয়ে যে প্রকাশ করছে, ওখানে কি জানি একটা তালগোল পাকাইয়া যায়, একটা ঝামেলা আছে। কিন্তু তার মূল থিম হইলো এটা। এটা মূলত আমাদের সেই ভেক্টরের আর এখান থেকে ঘর্ষণের যেটুক যুক্ত হয়েছে তার বেসিক থেকে আমরা এই কথাগুলো বলতে পারি। নৌকার গুণটানের বিষয় ঝামেলা তো থাকার কথা না, না স্যার ভেক্টরে ছিল। এখানে ছিল। স্যার এরপরে 8:10 তোমরা বাজে স্যার। কত বাজে? হাই হাই, 11। সময় এত তাড়াতাড়ি যায় কোথা থেকে, তো বুঝলাম না কিছু। আচ্ছা, তোমরা কি এই শেষ পর্যন্ত পড়ছিলা? স্যার ওইটা তো ভালো বুঝি নাই স্যার, পরে ওই যে নিউটনের গতিসূত্রের অবদান অনেক কঠিন কঠিন লেখা অবদান। আছে স্যার। আচ্ছা, এর ভিতরে এই ভাষাটা একটু সহজ করে দিতে হবে। তোমরা কি অনুশীলনীর কোনো অঙ্ক করছো এখানে? জি স্যার 17টা 15 করা হয়েছে। পর্যন্ত মনে করছিলাম। 17 না? 17 পর্যন্ত? জি স্যার। 17 পর্যন্ত করছো না? আচ্ছা, জি 17 স্যার, পর্যন্ত যদি করে থাকো তাহলে তোমরা এই যে 18, 19 নাম্বারটা পারবা না। 18 থেকে শুরু করে ওই বন্দুক আর ভরবেগের কাজ তোমরা একটু সামনে তোমরা আগাইতে থাকো। তোমরা 30 পর্যন্ত, ওই যে হাতুড়ির 31, 31 পর্যন্ত তোমরা অঙ্ক চেষ্টা করো, কি কি পারো কি কি না পারো, যেটা তোমার থিমের সাথে মেলে না সেটা তোমরা রেখে দিও, যেগুলো পারো সেগুলো করে ফেলো, ঠিক আছে? আর জি স্যার। আর মূলত এই এই যে থিওরি যেটুক আমরা ক্লিয়ার করছি, এটুক নিজেরা পড়ে পড়ে বারবার, তোমাদের অল্প অল্প পড়ানোর কিন্তু আরো একটা সুবিধা তোমরা পাও, সেটা হলো পিছনেরটা তোমরা বারবার পড়ো, বারবার রিভিশনটাও দেখবা যে তুমি একবার পড়ার পরে সেকেন্ড টাইম পড়ে দেখো তোমার মাথায় আরো বিষয়টা ক্লিয়ার হয়ে ঢুকছে। এজন্য তোমরা ওই তো পড়া তো হয়েই গেছে এটা বলে ফালাই রেখো, একটু ভালোভাবে সেগুলো মেকআপ করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ